একটা জুয়েলারি শপ ডাকাতি এবং বহু বছর পর তাদের মধ্যে এক ক্রিমিনালের স্যারেন্ডার করা। কোরিয়ান ক্রপ নতুন করে কেস নিয়ে নড়েচড়ে বসে। শুরু হয় ইনভেস্টিগেশন, তাও আবার ক্রিমিনালদের স্বর্গরাজ্য ভিয়েতনাম থেকে। আর সেখানেই বেরিয়ে আসে কেঁচো ঘুরতে কেউটে। শুরু হয় নতুন নতুন কেস। স্টিফেন লেগে পড়ে সেই সূত্র ধরে খুনি পর্যন্ত এগিয়ে যেতে। আদেও কি পারবে অপরাধীদের শাস্তি দিতে, নাকি হারিয়ে যাবে ভিয়েতনামের অলিগলির ভুলভোলাইয়াতে? আজ বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া কোরিয়ান ক্রাইম অ্যাকশন থ্রিলার মুভি দ্য রাউন্ড আপ। গল্প শুরু হয় ভিয়েতনাম থেকে। এখানে প্রায় 300-এরও বেশি ক্রিমিনাল প্রতি বছর কোরিয়া থেকে পালিয়ে আসে। ক্রিমিনালদের স্বর্গরাজ্য বলা যায় ভিয়েতনামকে। এখানে গার্লসদের ট্রাফিকিং, ড্রাগস, কিডন্যাপিং থেকে শুরু করে নানা রকমের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চলে। তাছাড়া কোরিয়ান বিজনেসম্যানদের কিডন্যাপ করেও পণবন্দি করা হয়। অ্যান্ডি এখানে এসেছে একটা বড় রিসর্ট করতে। কোরিয়ান বিজনেসম্যান মিস্টার চোয়ের একমাত্র ছেলে। এখানে কিছু ব্রোকারের মাধ্যমে সেই প্লট দেখার জন্য আসে। তার সঙ্গে পরিচয় হয় কাং নামে একজনের। কিন্তু অ্যান্ডি কখনো ভাবতে পারেনি কিছু সময়ের পর তার সঙ্গে কী হতে চলেছে। কিছুক্ষণ কাংয়ের সঙ্গে কথা বলার পর তাকে পণবন্দি করা হয়। সেখানে তাকে প্রচণ্ড টর্চার করে। এবার বুঝতে পারছেন তো এরা কিভাবে কোরিয়ান বিজনেসম্যানদের ফাঁসায়। এবার কাহিনী চলে আসে কোরিয়াতে। সেখানে একটা শপিং মলে 2 মহিলাকে হস্টেজ বানিয়েছে অ্যাসাইলাম থেকে পালিয়ে আসা এক সাইকো কিলার। পুলিশ চারিদিক ঘিরে ফেলেছে, কিন্তু সিচুয়েশন কিছুতেই কন্ট্রোলে আনতে পারছে না। আর তখন এন্ট্রি হয় আমাদের হিরো স্টিফেনের। সে ব্যাপারটা পুরোটা বুঝে নেয়। তারপর শপিং মলের পিছনের দরজা দিয়ে প্রবেশ করে। তবে এটা সাইকো কিলার দেখে ফেলে, কিন্তু স্টিফেনের লুকোচুরি ভালো লাগে না। সোজা আসে দমদার অ্যাকশানে। তার কাছে সাইকো কিলার অসহায় হয়ে পড়ে। তার উপর সুনামির মতো ঝাঁপিয়ে পড়ে। তার আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকে না। ওই দুজন হস্টেজকে নিরাপদে মুক্তি লাভ করায়। এখন জনতার কাছে কপ স্টিফেন অ্যাকশন হিরো হয়ে উঠেছে। যেহেতু অনেকটা রিস্ক নিয়েই ওই মহিলাদের উদ্ধার করেছে, তাই নিউজ পেপারে তার নামে নেগেটিভ নিউজ ছাপতে থাকে। পুলিশ স্টেশনে তার কলিগরা এটা নিয়ে হাসাহাসি করে। তখন তাদের সিনিয়র অফিসার স্টিফেনকে একটা কেস ফাইল দেয়। সেখানে 3 জন ক্রিমিনালকে দেখা যায়। তারা কিছু বছর আগে কোরিয়াতে একটা জুয়েলারি শপ ডাকাতি করে ভিয়েতনাম পালিয়ে গিয়েছে। কিন্তু মজার বিষয় হলো তাদের মধ্যে একজন স্যারেন্ডার করেছে। সে চাই সাউথ কোরিয়ান গভর্নমেন্ট তাকে সাজা দিক এবং সাউথ কোরিয়ার জেলেই সে থাকতে চায়। তাই কেসটাকে রিওপেন করে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ক্যাপ্টেন নিজেকে সিলেক্ট করে আর পার্টনার হিসাবে স্টিফেনকে সেখানে নিয়ে যায়। এখন তারা ভিয়েতনামে পৌঁছালে সেখানে কিম নামে এক পুলিশ অফিসারের সঙ্গে তারা মিট করে। তিনি ওখানে তাদেরকে গাইড করবেন। তারা সেখানে স্ট্রিট ফুড যখন খাচ্ছিলেন, তাদের এক পুরানো বন্ধুর সঙ্গে দেখা হয়। সে জানায়, তোমরা যে অপারেশনে এসেছো সাবধানে থেকো। এখানে কোরিয়ান পুলিশদের এত পাওয়ার চলে না, আর এখানে সব ক্রিমিনালরাই আর্মস নিয়ে ঘোরাফেরা করে। এবার তারা পুলিশ স্টেশনে চলে আসে। কিম জানায় যে ক্রিমিনাল আত্মসমর্পণ করেছে তার কারণ হলো চুরি করে সে গিল্টি ফিল করেছে। স্টিফেনরা এটা শুনে হাসতে থাকে। তারা ওই ক্রিমিনালের কাছে আসে, জিজ্ঞাসাবাদ করে। প্রথমে ওই ক্রিমিনাল অর্থাৎ জং স্টিফেনকে সিরিয়াস নেয় না। তখন সে তার জাদু দেখাতে শুরু করে। ক্রিমিনাল জং শ্বাস নেয়ার মতো অবস্থায় আর থাকে না। তারপর সে স্বীকার করে তার এক পার্টনার আছে, তার নাম জেডি। জেডি তাকে মারতে চায় কারণ কোনো একদিন তার গার্লফ্রেন্ডকে সে ট্রিজ করেছিল। স্টিফেন এইসব বানানো গল্পে মানতে চায় না। তবু ইনভেস্টিগেশনের জন্য জেডির অ্যাড্রেসে সে চলে আসে। সেখানে দরজা খুলে দেখতে পায় জেডির লাশ, অর্থাৎ তারা আসার আগেই জেডিকে কেউ খুন করেছে। স্টিফেন বুঝতে পারে এটা কোনো একটা নর্মাল ম্যাটার না, এর পিছনে আরও অনেক মাথা জড়িয়ে আছে। স্টিফেন আবারও পুলিশ স্টেশনে ফিরে আসে। জেডির খুন আরও রহস্য ঘনীভূত করে। তাই জংকে সে পুনরায় জিজ্ঞাসাবাদ শুরু করে। সে জানায় তাদের টিমে কাং আছে। কাংকে তারা বস মনে করে। কিছুদিন আগে কোরিয়ান বিজনেসম্যান চোয়ের ছেলে
অ্যান্ডিকে তারা কিডন্যাপ করে আর টাকার জন্য চোখে চাপ দিতে থাকে। তাকে যখন কিডন্যাপ করে আনছিল, অ্যান্ডি গাড়ি থেকে পালিয়ে যায়। তারা সকলেই তার পিছনে ধাওয়া করে। অবশেষে রাস্তার পাশে একটা ক্ষেতের মধ্যে অ্যান্ডি ধরা পড়ে যায়। অ্যান্ডি তখন বাধ্য হয়ে সকলকে $1,00,000 দেবে বলে জানায়। সঙ্গে এও জানায় তার হোটেল রুমে প্রায় $2,00,000 আছে, সেই সঙ্গে কিছু সোনার বার। ততক্ষণে কাং চলে আসে সেখানে। কাং তার হোটেলে সিগারেট পাসকোড নিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে অ্যান্ডিকে হত্যা করে। জেডির এক পার্টনার এটার প্রতিবাদ করায় তাকেও ওখানেই হত্যা করে। এবার লাশ দুটো জেডি আর তার পার্টনার রুমে নিয়ে আসে। ততক্ষণে কাংয়ের সাইকো পার্টনার হোটেল রুম থেকে প্রায় $2,00,000 আর কিছু সোনার বাট নিয়ে চলে এসেছে। তবে কাংয়ের এতেও মন ভরে না, তাই সে অ্যান্ডির একটা হাত কেটে চোখে ছবি পাঠায় এবং $5,00,000 দাবি করে। কিছুদিন পর চো $5,00,000 পে করলেও কাং অ্যান্ডিকে দেয় না, কারণ ততদিনে অ্যান্ডি মারা গিয়েছে। এদিকে চো ছেলেকে না পেয়ে গ্যাং নিয়ে তন্ন করে তাদের খুঁজছে। আমার বিশ্বাস কাংই জেডিকে হত্যা করেছে। এখন আমাকে বাঁচতে গেলে অ্যারেস্ট ছাড়া কোনো উপায় নেই। এখন স্টিফেন কোরিয়ায় পুলিশ হেডকোয়ার্টারে কল করে এবং কাং আর জেডির ক্রাইম রেকর্ডের ডিটেলস চায়। সে জংয়ের থেকে কাংয়ের অ্যাড্রেস নিয়ে সেখানে আসে এবং চারিদিকে খোঁড়াখুঁড়ির পর তাদের লাশ পায়। সেখানে অ্যান্ডির লাশও দেখতে পায়। এখন স্টিফেনের ছেলেরা তাকে খবর দেয় সেখানে রাকু নামের গ্যাং তল্লাশি চালাচ্ছে। আর তখনই ওখানে ভিয়েতনামি পুলিশ চলে আসে। ক্যাপ্টেন আর স্টিফেনকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ এটা নিয়ে ভিয়েতনামে একটা ইস্যু তৈরি হয়ে যেত। ওদিকে ওই রাকু গ্যাং কাংকে খুঁজতে তার অ্যাড্রেসে চলে আসে। সেখানের অ্যান্ডির দেয়া সব টাকা তারা কালেক্ট করে এবং কাংয়ের জন্য ওই রুমে আর্মস নিয়ে ওয়েট করতে থাকে। এদিকে কাং যখন বাড়ি আসে সে বুঝতে পারে তার রুমে কেউ এসেছিল। ততক্ষণে চোয়ের গ্যাং ওই বাড়িতেই ওত পেতে আছে। কাং প্রবেশ করলেই তার উপর অতর্কিতে হামলা চালায়। কাংয়ের ক্ষমতা সকলের থেকে আলাদা ছিল। চোয়ের পুরো গ্যাংটাকে সে 2 কামরার রুমের মধ্যে শেষ করে দেয়। তাদের থেকে জানতে পারে চো তাদেরকেই পাঠিয়েছে। সে চোকে কল করে আর বলে আমার যা টাকা এখান থেকে গেছে তা আবারও ফেরত চায়। চো অতটা সিরিয়াস নেয় না, কাং থেকে থ্রেট করে যে টাকা ফেরত নিতে সে কোরিয়া আসছে আর সেখানে চোকে হত্যা করবে। অন্যদিকে স্টিফেন আর ক্যাপ্টেন সব ডিটেলস নিয়ে জানতে পারে চো কোরিয়ান একজন টপ বিজনেসম্যান, তার প্রচুর টাকা। তার ছেলের খবরটা সে খুব সিক্রেটলি হ্যান্ডেল করছে। এ ব্যাপারে কোনো খবর ফ্ল্যাশ হয়নি। স্টিফেন তার টিমকে তার প্রতি নজর রাখতে বলে। এরপর ক্যাপ্টেন আর স্টিফেন কাংয়ের রুমে আসে এবং আবারও সেখানে চারিদিকে লাশ দেখতে পায়। হঠাৎই সেখানে কাং আর তার সাইকো কিলার তার উপর অ্যাটাক করে। হামলায় ক্যাপ্টেন গুরুতর আহত হয়। তবে এবার কাং রং জায়গায় হামলা করেছে। স্টিফেনের 2.5 কিলোকা হাতের পাওয়ারে কাং পেরে ওঠে না আর ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। তবে কাংয়ের সেই সাইকো কিলার স্টিফেনের হাতের কবজায় চলে আসে, তাকে মিক্সার গ্রাইন্ডারে পেশার মতো অবস্থা করে ছাড়ে। এই হামলায় ক্যাপ্টেন গুরুতর জখম হন এবং হসপিটালে অ্যাডমিট হয়। স্টিফেন জানতে পারে ক্যাং একজন সাইকো কিলার। বহু বছর আগে কোরিয়ায় জুয়েলারি সব ডাকাতি করে ওখান থেকে ভিয়েতনাম পালিয়ে আসে। এখন এখান থেকে বিজনেসম্যানদের কিডন্যাপ করে এবং তাদের থেকে অর্থ নেয়ার পর তাদেরকে হত্যা করে দেয়। এসব ডিটেলস জানতে পেরে স্টিফেন আবারও সেই সাইকো কিলারের কাছে আসে আর তার কাছ থেকে জানতে পারে কাং কোরিয়া গেছে মিস্টার চোয়ের কাছে তার থেকে টাকা ফেরত আনার জন্য। স্টিফেন ক্যাপ্টেনরা আবারও কোরিয়া ফিরে আসে, সঙ্গে করে জংকে আনে। তাদের সঙ্গে আসে অ্যান্ডির ডেড বডি, যা তার মা শেষবারের জন্য দেখতে চেয়েছিল। সে জিয়াংশু নামে এক ব্যক্তির কাছে আসে। তার কাছে জানতে পারে কাংরা সাধারণত বোটের মাধ্যমে কোরিয়া থেকে পালিয়ে যায়। অন্যদিকে মিস্টার চোয়ের কাছে খবর আসে কাং কোরিয়াতে প্রবেশ করে গিয়েছে। সে তার গ্যাংকে অর্ডার দেয় কাংয়ের বডি চাই, সেটা জীবিত হোক বা মৃত। এবার হেডকোয়ার্টারে ক্যাপ্টেন আর স্টিফেনকে ডাকা হয়, কারণ ভিয়েতনাম ইনসিডেন্টে চিফকে অনেক ঝামেলা পোয়াতে হয়েছিল উপর মহলে, তাই চিফ দুজনকে সাসপেন্ড করার ভয় দেখায়। তবে স্টিফেন আবার কথার জালে ফাঁসিয়ে নেয় চিফকে। চিফ জানায় তোমাদের 7 দিন সময় দিলাম, তার মধ্যে কাংকে অ্যারেস্ট করে
মিশন কমপ্লিট করো। তারা পুলিশ স্টেশনের সাইবার রুম থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। তাতে দেখতে পায় কাংকে, কিন্তু ততক্ষণে সে তার লোকেশন চেঞ্জ করে ফেলেছে। এবার তারা অ্যান্ডির বাড়িতে আসে। সেখানে অ্যান্ডিকে শ্রদ্ধাঞ্জলি দেয়। মিস্টার চোয়ের ওয়াইফ স্পেশালি ধন্যবাদ দেন স্টিফেনকে, কারণ তার জন্যই শেষবারের মতো অ্যান্ডিকে সে দেখতে পেয়েছিলেন। এখন কাং চোয়ের সিকিউরিটির মধ্যে ঢুকে পড়ে। এই খবরটা চোয়ের কানেও চলে আসে। সকলেই অ্যালার্ট হয়ে যায়। তবে কাং লিফটের মধ্যে চোকে দেখা দেয়। সে জানায়, মিস্টার চো, আমিই কাং। আর ওই লিফটের ভিতর প্রচণ্ড নৃশংসভাবে চোকে আহত করে। কিন্তু তাকে যখন গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, তখন সিসিটিভিতে তার সিকিউরিটি দেখতে পায়। ততক্ষণে কাংয়ের সাইকো কিলার প্রায় সব সিকিউরিটিকেই শেষ করে দিয়েছে। এদিকে কোনো রকমে কাং চোকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এখন কাং চোয়ের ওয়াইফকে $2 লক্ষ জন্য কল করে। তখন স্টিফেন জানায়, কাংকে ধরতে গেলে আপনার সাহায্য লাগবেই। কাংকে টাকা ফেরত দিতে রাজি হয় চোয়ের ওয়াইফ। তবে তিনি শর্ত রাখেন, কারণ তিনি গাড়ি চালাতে জানেন না। এটা কাং কিছুক্ষণ ভাবার পর রাজি হয়ে যায়। প্রায় সব অফিসারদেরই কাং চিনে ফেলেছে, তাই ড্রাইভার হিসাবে জিয়াংশুকে নিয়ে নেয় স্টিফেন। তাকেও প্ল্যানের মধ্যে অ্যাড করে নেয়। এখন জিয়াংশু এত টাকা দেখে আকাশ কুসুম ভাবতে থাকে। যাওয়ার পথে পুলিশ ফোর্স পুরো এলাকা ঘিরে নেয়। কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিল কাং, তাই তার সাইকো কিলার চোয়ের ওয়াইফকে বারবার বিভিন্ন লোকেশনে ঘোরাতে থাকে, যাতে কনফার্ম হয় পুলিশ তাদের ফলো করছে কিনা। এবার পুলিশ কাংয়ের ঠিকানা থেকে চোখে উদ্ধার করে। তবে সেখানে কাং চলে আসে আর ওই পুলিশ অফিসারকে সে অ্যাটাক করে। তিনি জখম হয়ে পড়ে যান। তবে ওই মুহূর্তে পুলিশ ফোর্স ঘিরে ফেললে কাং ওখান থেকে পালিয়ে যায়। সে তার 2 সাইকো কিলারকে ওখানে টাকা রেখে পালাতে বলে, কিন্তু সাইকো কিলাররা ভাবে কাং তাদের ধোঁকা দিচ্ছে, তাই তারা কাংয়ের কথা অমান্য করে আর চুয়ের ওয়াইফকে ফলো করতে থাকে। তিনি একটা শপিং মলের ভিতরে চলে আসেন। সেখানে এক সাইকো কিলার পুলিশের হাতে চলে আসে আর তাকে তারা জব্দ করে দেয়। অন্যদিকে চোয়ের ওয়াইফকে ধরে নেয় অন্য সাইকো কিলার। তাকে মারার আগেই স্টিফেন পৌঁছে যায়। স্টিফেনের সঙ্গে অ্যাকশন হলেও সাইকো কিলারের উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। এদিকে জিয়াংশুকে ফলো করে কাং, তবে তাকে ধরার আগেই জিয়াংশু ওখান থেকে পালিয়ে যায়। একসঙ্গে এত অর্থ দেখে জিয়াংশুর অভিসন্ধি বদলে যায়। সে পুরো অর্থ নিয়েই ফেরার হয়ে যায়। এখন স্টিফেন এটার জন্য হতাশ হয়ে পড়ে। সে জিয়াংশুর ছবি সারা শহরে অ্যাড করায়, চারিদিকে পুলিশের নাকা চেকিং বসায়। তার নামের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল পোস্টার চারিদিকে মারা হয়। এটা জিয়াংশু দেখে। বাধ্য হয়ে ওয়ানাইকে কল করে। একমাত্র সেই তাকে দেশ থেকে বার করতে পারত। জিয়াংশু তার কাছে ডিটেলস নেয় আর রেডি হয়ে যায় দেশ ছাড়ার জন্য। তবে সেখানে কাং চলে আসে। তার কাছ থেকে জিয়াংশুর অ্যাড্রেস নেয় আর সেই অ্যাড্রেস ধরে কাং জিয়াংশু পর্যন্ত পৌঁছে যায়। প্রথমে জিয়াংশু তার সঙ্গে লড়াই করার প্ল্যান করলেও কাংয়ের সাইকো কিলার রূপ দেখে সব অর্থ ছেড়ে পালিয়ে যায়। ওই সমস্ত অর্থ নিয়ে কাং পাবলিক বাসে উঠে দেশ ছেড়ে পালাতে থাকে। তবে তার লোকেশন জিয়াংশু দেখে নেয়। যেহেতু জিয়াংশুর হাত থেকে টাকা ফসকে গেছে, তাই জিয়াংশু স্টিফেনকে কল করে আর কাংয়ের ব্যাপারটা বলে দেয়। চারিদিকে পুলিশের নাকা চেকিং শুরু হয়। স্টিফেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে টানেলের মধ্যে তাকে ঘেরাও করে। সে এক এক করে সব বাসের প্যাসেঞ্জারদের নামিয়ে আনে, তারপর কাংয়ের সঙ্গে ডিল করে। তবে কাং তাকে প্রচুর অর্থ অফার করে, কিন্তু স্টিফেন অর্থ ভালোবাসে না, তার চাই অ্যাকশান। সে শুরু করে দেয় দমদার অ্যাকশান। স্টিফেনের 2.5 কিলো হাতের ঘুষি হাড়ে হাড়ে টের পাচ্ছিল সাইকো কিলার কাং। দমদার অ্যাকশানের পর তার অবস্থা শেষ হয়ে যায়। অবশেষে তাকে আধমরা অবস্থায় পুলিশ অ্যারেস্ট করে। এরপর দেখা যায় জিয়াংশুকে ফোনে কাঁদতে, কারণ এর আগে জিয়াংশু যখন সব অর্থ নিয়ে পালিয়েছিল, স্টিফেন তাকে SMS করে জানিয়েছিল যে ওই টাকার সব সিরিয়াল নাম্বার তার কাছে আছে, আর সেটা সে মার্কেটে ফ্ল্যাশ করে দিয়েছে। তাই ওই টাকা যেখানে এসে নিয়ে যাবে সেখানে সে ধরা পড়ে যাবে। তাই স্টিফেনের কথাতেই ওয়ানায়ের কাছে যায়, শুধুমাত্র কাংয়ের লোকেশন ট্র্যাক করার জন্য।
আর এই ঘটনাটা স্টিফেনের প্ল্যানের অংশ ছিল। জিয়াংশুর অবস্থা দেখে স্টিফেন হাসতে থাকে, আর এর সঙ্গে সঙ্গেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।